আসসালামাইকুম সবাইকে। আজকে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র নিয়ে আলোচনা করব। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কি এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব এবং এটা কোথায় অ্যাপ্লিকেবল হয় সেটা আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। আমরা সকলেই দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারক, সবল অ্যাসিড, সবল ক্ষারক এগুলো সম্পর্কে আমরা জেনে আসছি। তারপরে আমরা একটু টুকটাক কথাবার্তা যদি বলি, সবল অ্যাসিড বা সবল ক্ষারক বলতে কি বোঝায়? যে সকল অ্যাসিড বা যে সকল ক্ষারক জলীয় দ্রবণে অলমোস্ট 100% আয়নিত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে সবল অ্যাসিড বা সবল ক্ষারক। ধরো তোমার কাছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা আছে হচ্ছে 100 মোল। এইটাকে যখন আমরা পানির মধ্যে দেব, এটা ভেঙে গিয়ে মুহূর্তের মধ্যে এইচ প্লাস এবং সিএল মাইনাস আয়ন উৎপন্ন করবে। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কনভার্ট হচ্ছে এইচ প্লাস এবং ক্লোরাইড আয়নে। এইটা অল্প কিছু সেকেন্ডের মধ্যে তুমি দেখতে পাবা 100 মোল HCl ভেঙে 100 মোল H প্লাস এবং 100 মোল Cl মাইনাস আয়ন প্রস্তুত করে। এটা হচ্ছে আমার হলো সবল অ্যাসিড। সবল ক্ষারকের ব্যাপারটা এরকম হবে, যারা অলমোস্ট পানিতে 100% আয়নিত হবে এরা হচ্ছে সবল ক্ষারক। আর আমরা যদি দুর্বল অ্যাসিড নিয়ে কাজ করি, দুর্বল অম্ল অথবা ক্ষারক, দুর্বল অম্ল অথবা ক্ষারক, এদের ব্যাপারটা কেমন হবে একটু খেয়াল করো। আমরা একটা দুর্বল অম্ল নিয়ে নিচ্ছি, ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এটা হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড। কারণ কি? কারণ হচ্ছে এটাকে যখন আমরা জলীয় দ্রবণে দিব, CH3COO মাইনাস এবং H প্লাস আয়ন উৎপন্ন করবে। আমাদের কাছে যদি 100 মোল ইথানোয়িক অ্যাসিড থাকে, সেখান থেকে বড়জোর 1 মোল H প্লাস আয়ন প্রস্তুত হবে। অর্থাৎ এখান থেকে আমি যে কথাটা বোঝাইতে চাচ্ছি বা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে সবল অ্যাসিডগুলো জলীয় দ্রবণে 100% আয়নিত হয়, আর দুর্বল অ্যাসিডগুলো জলীয় দ্রবণে খুব কম পরিমাণ আয়নিত হয়। এরা দেখো, ইথানোয়িক অ্যাসিড H প্লাস আয়ন যে পরিমাণ উৎপন্ন করছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড H প্লাস আয়ন তার চাইতে বেশি উৎপন্ন করছে। এবার তোমরা একটা কথা শুনে আসছিলা, বিয়োজন মাত্রা আলফা। আলফার পরিচয়টা হচ্ছে তোমার কোনো একটা পদার্থের 1 মোল থেকে কতটুকু ভেঙে যায় সেটা হচ্ছে আলফা। এই আলফা সমান আমরা একটা সূত্র দেখে আসছি, উপরে থাকে হচ্ছে বিয়োজনের পরিমাণ। উপরে কি থাকবে বলো তো? উপরে থাকবে হচ্ছে বিয়োজনের পরিমাণ, আর নিচে থাকবে তোমার হচ্ছে মোট পরিমাণ। মোট পরিমাণ কোন পদার্থের 1 মোল থেকে যতটুকু ভেঙে যায় সেটাই হচ্ছে আলফা। এইখানে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা 100 মোল ছিল, এখান থেকে আমরা H প্লাস আয়ন পেয়েছি হচ্ছে 100 মোল এবং ক্লোরাইড আয়নও পেয়েছি হচ্ছে 100 মোল। অর্থাৎ অলমোস্ট সবগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড উইদিন এ সেকেন্ড তোমার সম্পূর্ণ বিয়োজিত হচ্ছে, আর ইথানোয়িক অ্যাসিড এটা কম পরিমাণ বিয়োজিত হচ্ছে। আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আলফার মান বের করি তাহলে কেমন হবে দেখো। আলফা সমান এখানে বিয়োজিত হয়েছে হচ্ছে 100 মোল। 100 মোল, আচ্ছা 100 মোল না ধরে আমরা যদি 99 মোলও ধরি তাও সমস্যা হবে না। মানে এখান থেকে আমি যেটা বোঝাইতে চাচ্ছি, অলমোস্ট 100 মোলই বিয়োজিত হবে বা 100 মোলের কাছাকাছি। ধরো আমি ধরে নিলাম যে 99 মোল বিয়োজিত হয়েছে। কত মোল বিয়োজিত হয়েছে? তাহলে এখান থেকে H প্লাস আয়ন কত মোল পাবা? 99 মোল পাবা। ক্লোরাইড আয়নও 99 মোল পাবা। এখান থেকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য যদি আলফার মানটা বের করি তাহলে কি হবে খেয়াল করো একটু। এখানে ভাঙছে কতটুকু? 99, সেটা উপরে যাবে, আর মোট মোল সংখ্যা হচ্ছে 100, এটা থাকবে হচ্ছে নিচে। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.99। এটা ইকুইভ্যালেন্স টু আমরা লিখতে পারি হচ্ছে 1। অর্থাৎ তোমার সবল অ্যাসিড বা সবল ক্ষারকের ক্ষেত্রে তোমার হচ্ছে বিয়োজন মাত্রার মান অলমোস্ট 1-এর কাছাকাছি হয়। আর যদি আমরা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে, যদি আমরা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে আলফার মানটা বের করি তাহলে কেমন হবে দেখো। আলফা সমান এখানে বিয়োজিত হচ্ছে মাত্র 1 মোল। কত মোল বিয়োজিত হয়েছে? 1 মোল। তাহলে বিয়োজনের পরিমাণ উপরে 1 থাকবে আর নিচে হচ্ছে 100, এটা মোট মোল। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 0.01 মোল, ইকুইভ্যালেন্স টু আমরা বলতে পারি হচ্ছে 0 মোল। মানে এখান থেকে আমরা বলতে পাচ্ছি যে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে বিয়োজন মাত্রার মান অলমোস্ট 0-র কাছাকাছি। তাহলে এখান থেকে তোমরা একটা কথা মনে রাখবা যে সবল অ্যাসিড বা সবল ক্ষারকের ক্ষেত্রে আলফার মান হচ্ছে 1, আর দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে আলফার মানটা দাঁড়াবে তোমার হচ্ছে 0-র কাছাকাছি। এই ব্যাপারটা একটু মাথায় রাখো। এবারে আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে এই দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে তোমার হচ্ছে বিয়োজন মাত্রাটা কিসের উপর নির্ভর করে? দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রা কোন একটা দ্রবণের ঘনমাত্রার উপর নির্ভর করে, এবং ঘনমাত্রার উপর জিনিসটা কিভাবে নির্ভর করে এটা হচ্ছে অসওয়াল্ড তার সূত্রের মাধ্যমে বিবৃত করার চেষ্টা করছে। আমরা এই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করব। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে যদি আমরা বিবৃতি দিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো
কোনো দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রা, কোনো দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রা হবে হচ্ছে ওই দ্রবণের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা একটু বিবৃতিটা লিখে দিচ্ছি, বিবৃতিটা একটু খেয়াল করো। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের বিবৃতি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় দুর্বল অম্ল অথবা ক্ষারক হতে পারে, দুর্বল অম্ল অথবা ক্ষারকের বিয়োজন মাত্রা, কি মাত্রা? বিয়োজন মাত্রা। এটা হচ্ছে দ্রবণের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই ব্যাপারটা কিভাবে আসে চলো আমরা একটু দেখে আসি। ধরে নাও আমরা একটা দুর্বল অ্যাসিড নিলাম HA, এটা দ্রবণে খুব কম আয়নিত হবে, এটা ভেঙে গিয়ে উৎপন্ন করছে হচ্ছে H+ এবং A- আয়ন। ধরে নিলাম t সমান 0 সেকেন্ড, এটা ছিল হচ্ছে তোমার 1 মোল, H+ ছিল হচ্ছে 0 মোল এবং A- ছিল হচ্ছে 0 মোল। T ইকুইভ্যালেন্স অর্থাৎ বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন তোমার HA থাকবে হচ্ছে 1 মাইনাস আলফা, এইটা থাকবে তোমার হচ্ছে আলফা পরিমাণ, এইটা উৎপন্ন হবে হচ্ছে আলফা পরিমাণ। এবার ইকুইভ্যালেন্স টাইমে আমরা যদি ঘনমাত্রা বের করি তাহলে ঘনমাত্রাটা হবে হচ্ছে ঘনমাত্রাটা দাঁড়াবে কি? ঘনমাত্রা দাঁড়াবে হচ্ছে 1 মাইনাস আলফা গুণ সি, এইটার ঘনমাত্রা হবে আলফা সি, এইটার ঘনমাত্রা হবে হচ্ছে আলফা সি। আচ্ছা, এই ব্যাপারগুলো কিভাবে আসছে তোমরা হলো ওই যে যখন রাসায়নিক সাম্যাবস্থা পড়ছো সেইটা থেকে তোমরা মানে ব্যাপারগুলো বুঝতে পারবা। তো আমি একটু এক্সপ্লেন করছি। ধরে নিলাম এটা আছে হচ্ছে 1 মোল, বিক্রিয়ার শুরুতে উৎপাদের পরিমাণ থাকে 0, তাই এগুলো 0 ধরে নেওয়া হয়েছে। আর কোন একটা যৌগ কতটুকু ভাঙবে এটা বের করার নিয়ম হচ্ছে আলফা নিব, সাথে সমতাকৃত বিক্রিয়ার মোল সংখ্যা গুণ করব। আলফা নিয়েছি, তাহলে সমতাকৃত বিক্রিয়ার মোল সংখ্যা 1 গুণ করলাম, তাহলে আলফা পরিমাণ ভেঙে যাবে। আলফার সাথে 1 গুণ করলে কিন্তু আলফা গুণ 1, এটা কিন্তু আলফাই দাঁড়াবে। ভাঙছে আলফা পরিমাণ, তাহলে থাকবে কতটুকু? আগে ছিল 1, ভাঙছে আলফা, তাহলে থাকলো হচ্ছে 1 মাইনাস আলফা। আর এই যে আয়ন যেগুলো উৎপন্ন হচ্ছে দ্রবণের মধ্যে কতটুকু উৎপন্ন হবে এটা বের করার নিয়ম হচ্ছে আলফা নিব, সমতাকৃত বিক্রিয়ার মোল সংখ্যা গুণ করব। তো আলফা নিলাম, সমতাকৃত বিক্রিয়ার মোল সংখ্যা 1 গুণ করলে আলফা গুণ 1, আলফা গুণ 1, এখানে আলফাই দাঁড়াবে। আর প্রথমে ছিল 0, 0 যোগ করলে 0 প্লাস আলফা সমান এখানে আলফা দাঁড়াবে, 0 প্লাস আলফা সমান এখানে হচ্ছে আলফা দাঁড়াবে। এইবার এখানে আমরা হচ্ছে ঘনমাত্রা সমান আমরা আবার কিভাবে 1 মাইনাস আলফা গুণ সি, আলফা গুণ সি, আলফা গুণ সি, এই ব্যাপারটা কিভাবে আসছে চলো আমরা একটু দেখার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই জেনে আসছো যে ঘনমাত্রা, এটাকে আমি সি দ্বারা প্রকাশ করলাম, ঘনমাত্রা সি সমান উপরে n ডিভাইডেড বাই ভি, তাই না? এটা কিন্তু লেখা যায়, যায় না? যায়। এবার একটু খেয়াল করো তো এখানে আদি মোল সংখ্যা কত মোল নিয়েছিল? 1 মোল, তাহলে সি সমান এই যে n এর মান আমরা কত বসাবো? n এর মান বসাবো হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার হলো নিচে আছে হলো ভি, তাই না? এটা কিন্তু আমরা পাইছি। তাহলে সি সমান আমরা কি লিখতে পারবো? সি সমান আমরা লিখতে পারবো হচ্ছে তোমার হচ্ছে 1 ডিভাইডেড বাই ভি। এই সি সমান 1 ডিভাইডেড বাই ভি, বা তোমার হচ্ছে তাহলে এখান থেকে আমরা চাইলে কিন্তু ভি সমান কি লিখতে পারবো? ভি সমান লিখতে পারবো 1 ডিভাইডেড বাই সি। এই মানটা যদি আমরা হচ্ছে বসাই দিই এখানে, তাইলে কিন্তু আমরা হচ্ছে ওই যে এই সূত্রটা পাই যাব। চলো আমরা একটু দেখাই দিই জিনিসটা। এখান থেকে একটু খেয়াল করো, ভি সমান পাইছো 1 ডিভাইডেড বাই সি। ভি সমান কি পাইছো বলো? ভি সমান পাইছো হচ্ছে 1 ডিভাইডেড বাই সি। ঘনমাত্রা আমরা কিভাবে এই জিনিসগুলো পাচ্ছি এটা একটু দেখার চেষ্টা করো। ঘনমাত্রা ইকুইভ্যালেন্স টাইমে আমরা হচ্ছে ঘনমাত্রা বের করবো, তাই তো? তো ঘনমাত্রা সমান একটু খেয়াল করো, ঘনমাত্রা সমান কি জানো? এই যে মোল সংখ্যা 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই পাত্রের ভলিউম ভি। এখানে কি হবে? আলফা ডিভাইডেড বাই ভি। এখানে কি হবে? আলফা ডিভাইডেড বাই ভি। সাম্যাবস্থায় যে মল সংখ্যাগুলো আছে সেই মল সংখ্যাগুলোকে আমরা হচ্ছে পাত্রের আয়তন ভি দ্বারা ভাগ করে নিলাম। এবার ভি সমান তোমরা কি পাইছো? ঘনমাত্রা আমরা দেখো ঘনমাত্রায় বের করতেছি। ভি সমান আবার কি পাইছো? 1 ডিভাইডেড বাই সি। তো এই মানটা একটু বসায় দাও। ভি এর পরিবর্তে 1 ডিভাইডেড বাই সি বসাইলে কি হবে? তাহলে 1 মাইনাস আলফা, এটার সাথে সি গুণ হবে, এখানে আলফা গুণ সি হবে, এখানেও আলফা গুণ সি হবে। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছো যে ঘনমাত্রা ব্যাপারটা কিভাবে আসছে। তাইলে এখন খেয়াল করো, অবিয়োজিত এইচ এ এইটার ঘনমাত্রা সাম্যাবস্থায় 1 মাইনাস আলফা গুণ সি, বিয়োজিত এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে আলফা সি, আর
আরও একটা আয়ন আছে এ মাইনাস আয়ন, কনজুগেটেড বেস, এইটার ঘনমাত্রা হচ্ছে আলফা সি। এখন ওই যে তোমরা কেপিকেসির অঙ্কগুলো করছিলে না, কেপিকেসির রাশিমালা, ওইটা আমরা বের করব। এই যে এই বিক্রিয়ার জন্য সাম্যাবস্থায় কে, সাম্য ধ্রুবক কে, এইটা সমান আমরা লিখবো হচ্ছে উপরে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদকে একটা হচ্ছে এইচ প্লাস আর একটা হচ্ছে এ মাইনাস, ওপরে যাবে হচ্ছে এইচ প্লাস দিলাম, এইচ প্লাসের ঘনমাত্রা সাথে হচ্ছে এ মাইনাস আয়নের ঘনমাত্রা, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে বিক্রিয়ক এইচ এ, এইটার ঘনমাত্রা। এবার দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে এই যে কে, এই কেটাকে কে ধরা হয় না, এটাকে ধরা হয় হচ্ছে কে এ। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কে এ, আর যদি আমরা দুর্বল ক্ষারক নিয়ে কাজ করি তখন এই ব্যাপারটা হয়ে যাবে হচ্ছে কেবি। এটা হচ্ছে তোমার হচ্ছে দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। যদি ক্ষারক নিয়ে কাজ করি তখন এটা হয়ে যাবে হচ্ছে কে বি। এবার চলো আমরা একটু মানগুলো ইনপুট দিই, কে এ সমান তোমার দাঁড়াবে হচ্ছে এইচ প্লাস, এইটার ঘনমাত্রা পাইছি হচ্ছে আলফা সি, তাহলে গুণ করো আলফা সি গুণিতক এ মাইনাস আয়নের ঘনমাত্রা কি পাইছি আলফা সি, ডিভাইডেড বাই এখানে কি জানি পাইছো দেখো তো, এখানে কি পাইছো বলো, এখানে পাইছো হচ্ছে তোমার হচ্ছে 1 মাইনাস আলফা এর সাথে হচ্ছে সি। এবার একটু খেয়াল করো, এখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কে এ সমান একটা সি আউট হয়ে যাবে, উপরে থাকবে হচ্ছে আলফা স্কোয়ার সাথে হচ্ছে সি, নিচে থাকলো হচ্ছে 1 মাইনাস আলফা। খেয়াল করো একটু, কে এ সমান আমরা লিখতে পারবো হচ্ছে আলফা স্কোয়ার সি 1 মাইনাস আলফা, এই জিনিসটা কি 1 মাইনাস আলফা ইকুয়াল কিন্তু আমরা 1 লিখতে পারবো। কেন? কারণ দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে বিয়োজন মাত্রা খুব কম হয়, দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে বিয়োজন মাত্রা একদম শূন্যর কাছাকাছি হয়, যার কারণে 1 মাইনাস 0 সমান আমরা 1ই লিখতে পারবো। কিন্তু তো এখান থেকে আমরা যদি 1 লিখতে পারি তাহলে কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো তো, এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে আলফা স্কোয়ার সমান হচ্ছে কে এ ডিভাইডেড বাই সি, বা তোমার আলফা সমান দাঁড়াচ্ছে হলো রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। এখান থেকে চাইলে আমরা এটা লিখতে পারি আলফা ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার সি। এইটাই হচ্ছে তোমার অসওয়াল্ডের লঘুকরণের সূত্র। এখানে আলফা হচ্ছে দুর্বল অ্যাসিডে বা দুর্বল ক্ষারকের হচ্ছে বিয়োজন মাত্রা বা বিয়োজন ধ্রুবক, আলফা সমান হচ্ছে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রা। এটা দ্রবণের ঘনমাত্রার উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? দ্রবণের ঘনমাত্রার দেখো বর্গমূলের ব্যস্তানুপাতিক। আলফার সাথে দ্রবণের ঘনমাত্রার সম্পর্কটা কেমন? আলফার সাথে দ্রবণের ঘনমাত্রার সম্পর্কটা হচ্ছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো ওই কথাই আমরা লিখছিলাম, দেখো যে বিবৃতি অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের বিবৃতি ছিল যে দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় তোমার দ্রবণের যে ঘনত্ব না, দ্রবণের ঘনমাত্রা আমরা বলবো, ঠিক আছে? এটা একটু তোমরা একটু ক্লিয়ার করে নাও। দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা কাউন্ট করা হয়, দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আমরা পাইছি হচ্ছে আলফা সমানুপাতিক 1 ডিভাইডেড বাই রুট ওভার সি। এইবার এখান থেকে আমরা আরো কিছু জিনিস একটু মনে রাখবো, খেয়াল করো। তাইলে আমরা পাইছি হচ্ছে আলফা সমান রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। এটা কখন? এটা হচ্ছে যখন আমরা দুর্বল অম্ল নিয়ে কাজ করবো। আর যদি দুর্বল ক্ষারক নিয়ে কাজ করি তাহলে আলফা সমান রুট ওভার কে বি ডিভাইডেড বাই সি। এবার দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে যখন আমরা হচ্ছে পিএইচ বের করবো, পিএইচ বের করার সূত্র হচ্ছে দুর্বল অম্লের ক্ষেত্রে মাইনাস লগ আলফা গুণ সি, মাইনাস লগ আলফার মান আমরা বের করছি কি রুট ওভার কে এ ডিভাইডেড বাই রুট ওভার সি। আর এই সি কে আমরা যদি গুণ করি তাহলে 2টা রুট সি হবে, মানে এই সি এর পরিবর্তে আমরা 2টা রুট সি বসাইতেছি। এইভাবে কেন করতেছি? কারণ হিসাবটা সুবিধা হবে আমাদের জন্য। রুট সি কেটে গেল, তাহলে এখানে থাকলো কি, এখানে থাকলো হচ্ছে মাইনাস লগ, ওপরে থাকছে রুট ওভার কে এ ইন্টু রুটের মধ্যে থাকলো হচ্ছে সি, আর এই পাশে আছে হচ্ছে পিএইচ। তাহলে দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে আমাদের সূত্রটা, পিএইচ এর সূত্রটা কিন্তু এটা বসাইতে হবে। খেয়াল রাখো, দুর্বল অম্লের পিএইচ, দুর্বল অম্লের আমরা কি বের করব? পিএইচ সমান আমরা লিখবো হচ্ছে মাইনাস লগ রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। এই সূত্র দিয়ে কখন আমরা অঙ্ক করব পিএইচ এর? যখন তুমি প্রশ্নে দেখবে কে এ অথবা কে বির মান দেওয়া আছে তখন, ঠিক আছে? এটা হচ্ছে দুর্বল অম্লের জন্য। তাহলে দুর্বল ক্ষারকের জন্য কেমন হবে দেখো তো। দুর্বল ক্ষারকের জন্য তোমার
ও এইচ, কারকের ক্ষেত্রে পিএইচ বের হয় না কিন্তু পিওএইচ বের হয়, এটা খেয়াল রাখো, মাইনাস লগ রুট ওভার কেবি ইন্টু সি। এখানে কে হচ্ছে তোমার দুর্বল অম্লের বিয়োজন ধ্রুবক, কেবি হচ্ছে দুর্বল ক্ষারকের বিয়োজন ধ্রুবক। তাইলে আজকের লেকচারে আমরা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কি এটা দেখার চেষ্টা করছি, এবং এইটা থেকে আমরা দ্রবণের পিএইচ এর মান নির্ণয় করতে পারবো। এবং অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে যে জিনিসটা আমরা হচ্ছে বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে কোনো একটা দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারকের বিয়োজন মাত্রা ওই দ্রবণের ঘনমাত্রার উপর নির্ভর করে। দ্রবণের ঘনমাত্রার উপর কিভাবে নির্ভর করে? দ্রবণের ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। তোমরা যারা ভিডিওগুলো দেখছো নিয়মিত, তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, এবং তোমরা তোমার বন্ধুদেরকে জানায় দাও যে নতুন নতুন এখানে ভিডিও আসছে। এই চ্যানেলে কেমিস্ট্রির উপর যত টপিক আছে সব টপিকের ভিডিও কভার করা হবে, এবং আমি তোমাকে মেক শিওর করতে পারি যে তুমি এই চ্যানেলে সর্বোচ্চ কোয়ালিটিফুল কন্টেন্ট পাবা। কন্টেন্টের কোয়ালিটির সাথে আমি কখনো কম্প্রোমাইজ করব না। যেহেতু আমি কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, আমার সময় নষ্ট হচ্ছে, তোমরা অবশ্যই যদি কমেন্ট করো অথবা লাইক করো তাহলে আমার হচ্ছে অনুপ্রেরণা জাগবে ভিডিও করার। ঠিক আছে, তোমরা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই জানাই দিবা। আমি যে বিষয়টাতে বেশি অনুরোধ করবো আমি সেই বিষয়ের ভিডিও বানানোর চেষ্টা করব। ব্যাপারটা এরকম না যে আমার ভিডিও তোমাকে দেখতে হবে, আমার ভিডিও দেখতে হবে না। অনেক অনেক টিচার আছে ভালো, তোমার যদি আমাকে ভালো লাগে, যদি শেখার ইচ্ছে থাকে তাইলে ভিডিও দেখো। আমি বোর্ডে পড়াচ্ছি না, খাতা কলমে পড়াচ্ছি, এইটা ব্যাপার না। তোমার যদি শেখার উদ্দেশ্য থাকে, শেখার আগ্রহ থাকে, শেখার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি আমার ভিডিও দেখো, আদারওয়াইজ তোমার ভিডিও দেখার প্রয়োজন নাই। তো আর কথা না বাড়াই, আল্লাহ হাফিজ।